This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নমস্কার, ফুল এন্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরার। এই মুহূর্তে আমরা যে খবরে নজর রেখেছি সবার আগে সেই খবরই আপনাদেরকে বলবো। তার কারণ আরজি করের যে ঘটনা ঘটে গিয়েছে, তিলোত্তমার সঙ্গে যে ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনার এখনো পর্যন্ত এক বছরও হয়নি, মানে বছর পেরোয়নি। তারপর আরো এক তিলোত্তমা আমরা দেখতে পাচ্ছি, আবারও তিলোত্তমা। কেন এই কথাটা বলতে হচ্ছে আমাদের? তার কারণ কসবায় আইনের একটা কলেজ, সেখানে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে, গ্রেফতার করা হয়েছে, মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তবুও প্রশ্ন উঠছে যে কি কারণে কলেজের মতো একটা জায়গা, শিক্ষাঙ্গন, সেখানে এই ধরনের ঘটনা কেন ঘটবে? নজরদারি কোথায়? এবং যেখানে পড়তে যাচ্ছে ছাত্রী, তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটবে, পুলিশ কোথায়? কলেজ কর্তৃপক্ষ, তাদের কি বক্তব্য? এবং যারা মূল অভিযুক্ত তারা সেই আবার শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা এবং যারা বিধায়ক মন্ত্রীদের অত্যন্ত পরিচিত, অত্যন্ত ঘনিষ্ঠ। এত সাহস, এত স্পর্ধা তারা পাচ্ছে কোথা থেকে? এই প্রশ্নগুলো আরো একবার এই ঘটনায় অনেক বড় করে সামনে আসছে। কে এই মনোজিৎ মিশ্র? কলেজ সূত্রে খবর, আমরা যেটা এখনো পর্যন্ত পাচ্ছি এবং টিভি 9 বাংলার সবার আগে সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছে। মনোজিৎ মিশ্র শুধু টিএমসিপি নেতাই নয়, তিনি কলেজের অস্থায়ী কর্মী এবং প্রাক্তন ছাত্র। আরো কি জানা যাচ্ছে? শাসক দলের প্রভাবশালী নেতার ছত্র ছায়াতেই স্টুডেন্ট ইউনিয়নের নিয়ন্ত্রণ ছিল এই মনোজিতের হাতেই। তার মানে বুঝতে পারছেন যে মনোজিৎ মিশ্র কতটা প্রভাবশালী ওই কলেজে, এবং মনোজিৎ যা চাইবে তাই করতে পারেন। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছে, একটু বুঝে নেওয়ার চেষ্টা করি মনোজিৎ মিশ্র কতটা প্রভাবশালী। সুমন, দেখো, আমি রয়েছি মনোজিতের বাড়িতে। এই বাড়িটা দেখলেই তুমি বুঝতে পারবে মনোজিতের বাবা খুবই নিম্নবিত্ত পরিবার থেকে বিলং করেন, বাড়িতে অট্টালিকা নেই। আপনার ছেলে, তার বিরুদ্ধে এরকম গণধর্ষণের অভিযোগ, ছেলে কোনোদিন এখানে আসতো না? ছেলে তো প্রথম দিকে, এখন 5-6 বছর ধরে আসেই না। আর এলেও ওই যেখানে তোমরা জুতো রেখেছো ওখানটায় জাস্ট ওর মানে হ্যালো হাওয়ার ইউ এই প্যাটার্নের। ছেলের সাথে এখন কোনো যোগাযোগ আছে আপনার? আমার কোনো যোগাযোগ নেই সেই অর্থে। এইবার ধরো ব্যাংকের কোনো পাসবই, এটিএমের কার্ড, বা কালকে যেরকম ওই একটা স্লিপ দিয়ে গেছে আমায় পুলিশ, পুলিশ এসে, লোকাল পিএস। আপনার ছেলেরও একটা গণধর্ষণ ঘটিয়ে ফেলেছে, তার বিরুদ্ধে অভিযোগ, পুলিশ অ্যারেস্ট করেছে, খারাপ লাগছে না? খারাপ তো অবভিয়াসলি লাগছে, খারাপ লাগবে না? আমি এত পরিশ্রম করে, তুমি তো বুঝতেই পারছো এখান থেকে যে কোন লেয়ার থেকে উঠেছি আমরা। তো এই লেয়ার থেকে উঠে পড়াশোনা শিখিয়ে সে একটা লব্ধ প্রতিষ্ঠিত জায়গায় তাকে পৌঁছেছে। অ্যাডভোকেট হিসেবে সে এআইবিও ক্র্যাক করেছে, তো করে এসে প্র্যাকটিস করছে পুলিশ কোর্টে এবং অন্যান্য জায়গায়ও যায় সিনিয়রদের সাথে। তো তার সম্পর্কে যখন বলবে তো অটোমেটিক তো জিজ্ঞাসা করো, পুলিশ কোর্টে যদি প্র্যাকটিস করে থাকে তাহলে কেন ওই কলেজে অস্থায়ী স্টাফ হিসেবে কাজ করছিলেন? একটা কথা বলে দিই, ওই কলেজ সম্পর্কে আমার একটা ধারণা আছে, প্রচুর পলিটিক্স হয়। মানে ঠিক হয় কখন জানো তো, ওই যখন ওদের কী সব ওই জিবি ফিবি মিটিং কী হয়, ওই ছাত্র তখন দেখবে ওর বিরুদ্ধে 5খানা এফআইআর করে, ওর বিরুদ্ধে করে, পরে আবার যে জিতে গেল তার পক্ষে। ছেলে কি গ্রুপ পলিটিক্সের শিকার হয়েছে? অবভিয়াসলি গ্রুপ পলিটিক্সের শিকার। কেন আমি তোমায় বলে দিচ্ছি, আমি যতটা জানি একটু ওর মধ্যে হিরোজিম আর ওই দাদা ব্যাপারটা আছে। মানে দাদা বলবে, যাবে, একটু বক্তব্য রাখলো, উত্তরীয় পড়িয়ে দিল, এই বিষয়গুলো আছে। যেগুলো আছে সেগুলো আমি যতটা, অনেক নেতা মন্ত্রীর সঙ্গে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, ও তো তৃণমূল করতো। আর তৃণমূল করতো, তৃণমূলের ও প্রথম থেকেই, মানে স্কুল লাইফ থেকেও তৃণমূলের মানে প্রতি প্রচণ্ড আস্থা। এবং আমাদেরও বাড়িতে সেই অর্থে কেউ সেরকম রাজনীতির সাথে যুক্ত না, খেটে দিন এনে দিন খাই, তো রাজনীতি করবো।
তো ছাত্র জীবনে গিয়ে রাজনীতিটাই মনে হয় ওখানে গিয়েই আরম্ভ করেছে। ছেলে যদি দোষী অভিযুক্ত হয়, যদি প্রমাণিত হয়, ছেলে সুমন, তোমার সঙ্গে আবারও কথা বলবো। সুমন এই মুহূর্তে ছিলেন মনোজিতের বাড়িতে, তার বাবার সঙ্গে কথা বলছিলেন, এবং মনোজিৎ মিশ্র কতটা প্রভাবশালী সেটা তার বাবার মুখ থেকে বোঝার চেষ্টা করছিলাম আমরা। যে কলেজে ঘটনা ঘটেছে সেই কলেজের ভাইস প্রিন্সিপাল, তিনি কি বলছেন শুনুন। প্রাক্তন স্টুডেন্ট ছিল, তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল এবং তার সে একাধিকবার আগে সাসপেন্ড হয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তাকে অস্থায়ী কর্মী করলেন কেন আপনারা? এটা সমস্ত জিবির ডাইরেকশন আছে, জিবির মানে জিবি যেইভাবে ডাইরেকশন দেয়, আমাদের একটা অ্যাডিশনাল সেকশন হয়েছিল সেই সময়। শুধুমাত্র মনোজিৎ মিশ্র নয়, আরও দুজন স্টাফকে পিওরলি টেম্পোরারি হিসেবে নেওয়া হয়েছিল। আমরা প্রেসিডেন্টকে যে জানিয়েছি, প্রেসিডেন্টকে জানানোর পরে এইবার উনি বলেছেন সোমবার দিন অ্যাকশনটা হবে। তারপরে আমি মিডিয়ার মাধ্যমে এত বড় ঘটনাটা জানতে পারি। মিডিয়ার মাধ্যমে জানছেন? এটাই দুঃখজনক। আমার যে গার্ড, উনি যদি সকালে হ্যাঁ গার্ড যে আছে সকালবেলা আমাকে ফোন করে প্রশ্ন যে আপনার কলেজে নিরাপত্তারক্ষী কতজন? আমার কলেজে প্রাইভেট নাইট গার্ড একজন, আর সন্ধ্যে 7টার সময় কতজন থাকেন? সন্ধ্যে 7টার সময় নিয়ম মতো একজন থাকার কথা। দুপুর বেলা থেকে 12টা থেকে সন্ধ্যে 7টা অবধি একটা মেয়েকে গার্ড রুমে ঢুকিয়ে মোল্ড করার চেষ্টা হচ্ছে, তাকে ধর্ষণ করা হচ্ছে, দুজন ছাত্র সেখানে হেল্প করছে। আপনি ভাইস প্রিন্সিপাল হয়ে জানতে পারলেন না, কলেজের কেউ জানতে পারলো না কলেজের নিচে কি হয়ে যাচ্ছে? ম্যাডাম, এখন আমাদের এক্সাম চলছে, কলেজে স্টুডেন্টদের ক্লাসই নেই, তা সত্ত্বেও আমার মিটিং ছিল বাইরে, এবং আমি আপনাদের কাছ থেকে কেউ বলছে দুপুর 12টা, কেউ বলছে রাত্রিবেলা। ম্যাডাম আমাকে মেয়েটি 12টা 5-এ, মেয়েটির যে অভিযোগ সেটা হচ্ছে 12টা 5-এ ঢুকেছে, সন্ধ্যে পর্যন্ত সে এখানে ছিল, এবং তারপরে তাকে সন্ধ্যে 7:30 থেকে 12টা 50 পর্যন্ত মেয়েটির কোনো পরীক্ষাও নেই, ক্লাসও নেই। মেয়েটি যে কলেজে এসছেন কোনো মানে অ্যাটেন্ডেন্স নেই। শুধুমাত্র মেয়েটি কলেজে এসছেন না, আপনি মেয়েটির দিকে বলছেন যে মেয়েটি কেন কলেজে এসছে। আমার প্রশ্ন যে ওই স্টাফ ওখানে এলো, দুজন ফার্স্ট ইয়ারে পড়ুয়া এলো, তারা ডাকলো মেয়েটাকে, মেয়েটি কেন এসছে সেটা অবশ্যই আপনি আপনার দিক থেকে প্রশ্ন করছেন। মেয়েটি তিনজন কি করে? শুধু মেয়েটি না, ওই স্টুডেন্টগুলো কেন আসবে? সেটা তো বলেছেন শুধু মেয়েটি এসছে। আমার তার জন্য স্ট্রাইক করলো। আপনি বললেন মেয়েটির কথা প্রথমে বললেন বলে, আমি যদি না ঢুকি ম্যাডাম, আমি ক্যামেরার সাথে বলি পরশু ঘটনা ঘটেছে, তাহলে গার্ড আপনাকে আজকে সকালে কেন জানালো? এটাই আমার কথা। মানে আপনার কলেজে কি হয়ে যাচ্ছে আপনি 3 দিন ধরে জানেনই না। আমি কালকে মিটিং এ ছিলাম, ইউনিভার্সিটি মিটিং এ ছিলাম। নয়না চট্টোপাধ্যায়, সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল, যে কথা বলছেন আপনাদেরকে শোনালাম, এবং তিনি বললেন যে এই সময় পরীক্ষা চলছে, স্টুডেন্টদের আসার কথা নয়, নিরাপত্তারক্ষী একজন থাকার কথা। যদি তাই হয় তাহলে কিভাবে কলেজের মধ্যে এরকম ধরনের একটা কাণ্ড ঘটে গেল এবং কেউ কিছু জানতেই পারলো না? আসলে কলেজের যারা স্টাফ তারা ওই ভাইস প্রিন্সিপালের ক্ষেত্রেই তো অনাস্থা আনছেন। তারা বলছেন ওনারই গন্ডগোল রয়েছে, শুনুন। শয়ে শয়ে ছেলে মেয়ে এখানে ইল্লিগাল অ্যাডমিশন হয় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। ইল্লিগাল অ্যাডমিশন এই মনোজিৎকে দিয়ে প্রত্যেকের মুখ চুপ করিয়ে দিত। এই সিসিটিভি ক্যামেরা সেখানেও প্রপার কোটেশন হয়নি, সিসিটিভি বসে গেছে লক্ষ লক্ষ টাকা। কাজ করে? হ্যাঁ কাজ করে, এখন অ্যাক্টিভ। তাহলে গার্ডরুমে সেদিন বাইরে থেকে যখন টেনে হাজিরে নিয়ে আসতে হচ্ছে, সেগুলো কোথায় গেল? তা তো জানি না, সে মুছে ফেলেছে কিনা। রাজু কাহার বলে একজন আছে, যে এই কলেজেরই ক্যাজুয়াল স্টাফ। রাজু কাহার যে এগুলো ইনস্টল করেছে, তার কাছে কোনো রিমোট আছে কিনা, সে ডিলিট করছে কিনা, এটা বুঝতে হবে। আচ্ছা, মানে বলছেন এই কলেজে মানে মনোজিতই কি সর্বাই করে? মনোজিতই সর্বা। আর মনোজিতের মাথায় কার হাত আছে? মনোজিতের মাথায় হাত আছে, ত্রিনাঙ্কুর আছে, ও তো পলিটিক্যালি আছে, সার্থক তো আছে। আর আমাদের কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব, বজবজের এমএলএ। আচ্ছা। আর ভাইস প্রিন্সিপাল ডক্টর নয়না চ্যাটার্জি, এবং যার ভাইস প্রিন্সিপাল হওয়ারই যোগ্যতা নেই, এবং তাকে কিন্তু এই অশোকদেব করিয়েছে। শুভ্রাংশু চ্যাটার্জি হচ্ছেন উনি গভর্নিং বডি, এবং উনি ওনার স্ত্রীকে, হ্যাঁ মানে ওনার হাজব্যান্ড এবং এই গভর্নিং বডির মেম্বার। বুধবারে ঘটনাটা ঘটলো, ভিপি কিছু জানতোই না, ভাইস প্রিন্সিপাল কিছুই জানতো না। ভিপির কথা ছাড়া এবং এই শুভ্রাংশু শেখর চ্যাটার্জির বিরুদ্ধে একটা চেয়ার টেবিলও নড়ানো যায় না। এই শুভ্রাংশু শেখর চ্যাটার্জি।
কথাগুলো শুনলেন? ওই কলেজেরই কর্মী পরিষ্কার বলছেন ভাইস প্রিন্সিপাল যিনি হয়েছেন তার কোনো যোগ্যতা নেই, এ ধরনের ঘটনা ঘটে এবং ওই কলেজের সর্বে সর্বা নাকি এই মনোজিৎ মিশ্র, অভিযুক্ত মনোজিৎ মিশ্র। শর্মিষ্ঠা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শর্মিষ্ঠা, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি ভাইস প্রিন্সিপালের সঙ্গেও কথা বলেছো, তুমি এই অস্থায়ী কর্মীর সঙ্গেও কথা বলছো এবং এই মুহূর্তে ভয়ঙ্কর অভিযোগগুলো সামনে আসছে। শর্মিষ্ঠা, কি বুঝলে? আস্তে আস্তে যখন লোকেশনে থাকি না তখন আস্তে আস্তে অন্যান্য বিষয়গুলো আসতে শুরু করে, সেই অন্যান্য বিষয়গুলোই আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। মানে ভাইস প্রিন্সিপাল তিনি বলছেন তিনি কলেজের ভাইস প্রিন্সিপাল, তিনি কিচ্ছু জানতেন না। তিনিও মিডিয়ার মাধ্যমে আজ সকালবেলা জানছেন। গার্ড আজ সকালে ফোন করে বলছে যে গতকাল রাতে এসে পুলিশ ওই ঘর একেবারে সিল করে দিয়ে গেছে এবং তিনি আরও একটা যুক্তি দিলেন যে এই কলেজে নাকি এক্সাম চলছিল, পরীক্ষা চলছিল, যদিও সেখানেও নাকি তিনি সঠিক তথ্য দিয়েছেন। এই প্রশ্ন উঠছে কারণ অনেকেই ইতিমধ্যে বলছেন এই কলেজে এখন পরীক্ষা নয়, সেপ্টেম্বরের শুরুতে পরীক্ষা, সেই নোটিশও রীতিমতো বেরিয়েছে। তাহলে কাকে লুকোনোর চেষ্টা করা হচ্ছে, কেন লুকোনোর চেষ্টা করা হচ্ছে? আমি এবং দীক্ষা সেই কারণে এই জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরছিলাম, বেশ কিছু প্রশ্ন যখন উঠছিল সেই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করছিলাম। দীক্ষা, সবার প্রথমে প্রশ্ন, এই সিসি ক্যামেরা, যে সিসি ক্যামেরা নিয়েও আমাদের ওই অস্থায়ী কর্মীর সঙ্গে কথা হচ্ছিল, এই সিসি ক্যামেরাগুলো রয়েছে, এই সিসি ক্যামেরাগুলোতে তাহলে নিশ্চয়ই কিছু ডকুমেন্ট আছে না মুছে ফেলা হয়েছে? একদমই, আমরা যে সিসি ক্যামেরার ছবি দেখাচ্ছি, আমাদের সহকর্মী পিকু যে ছবি দেখাচ্ছে সিসি ক্যামেরা, পুরো সিসি ক্যামেরা দিয়ে অস্থায়ী কর্মী যেটা বললেন পুরো কলেজ মোড়া রয়েছে এবং সেটাও কিন্তু এই মনোজিৎ মিশ্র, সেও কিন্তু এই মানে সিসি ক্যামেরা ইনস্টলেশনের পেছনে তার বড় ভূমিকা রয়েছে। এখন বক্তব্য হচ্ছে পরশুদিন যখন ঘটনাটা ঘটেছে, অর্থাৎ মেয়েটি 12টা 5-এ ঢুকেছে তার কমপ্লেন লেটার অনুযায়ী এবং সন্ধ্যে পর্যন্ত ছিল এবং 7:30 থেকে রাত্রি 10:50 নাগাদ তার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। সেই সময়কার সিসিটিভি ফুটেজ কোথায় গেল? তাকে যে জোর করে টেনে হিজড়ে সে যখন ডিনাই করলো, তাকে বিবাহের প্রস্তাব দেওয়া হলো, সে যখন ডিনাই করলো, তার বয়ফ্রেন্ডকে মেরে দেওয়ার হুমকি, তার বাবা মাকে মেরে ফেলে দেওয়ার হুমকি, তখন তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো এবং সঙ্গে কে ছিল না, দুজন 19-20 বছরের আরও ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে 19-20 বছরের দুজন তাকে সঙ্গ দিল, পাহারা দিল এবং নিরাপত্তা রক্ষীদেরকে বার করে দেওয়া হলো। গোটা বিষয়টা ভিপি কিছুই জানতে পারলো না এবং ভিপি আজকে ভিপির সঙ্গে যখন কথা বললাম ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জি, তিনি বলেন গার্ডের মাধ্যমে তিনি নাকি আজকে জানতে পেরেছেন। সব থেকে আশ্চর্যজনক ব্যাপার, যেখানে আমরা অস্থায়ী কর্মীর মাধ্যমে জানতে পাচ্ছি এই মনোজিৎ মিশ্র বা ম্যাঙ্গো ভিসি এবং যে গভর্নিং বডির যিনি সদস্য ভিসিরই হাজব্যান্ড, তার কথায় পুরো চলে এবং মনোজিৎ মিশ্র ছাড়া এখানে নাকি গাছের পাতাও পড়ে না এবং এই অভিযোগ উঠছে। এই ঘটনার পর তোমাদের একটু থামাচ্ছি, আমি আসবো তোমাদের কাছে, ফিরবো এই মুহূর্তে। এই মুহূর্তে অভিযুক্তদের কোর্ট থেকে বার করার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অভিযুক্তরা গ্রেফতার হয়েছে, টিএমসিপি নেতা সহ 3 অভিযুক্ত, তাদেরকে এই মুহূর্তে আদালত চত্বর থেকে বের করে নিয়ে আসা হলো, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য এবং বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। অর্চনাদি, গত বছর অগস্ট মাসে আরজি করের ঘটনা, তিলোত্তমা কাণ্ড আমরা সকলে জানি, 1 বছর এখনো হয়নি। একটা কলেজ, ল কলেজ, সেখানে এক ছাত্রীকে বিয়ের জন্য প্রস্তাব, সে যখন প্রত্যাখ্যান করছে তাকে হুমকি দিয়ে গণধর্ষণের মতো ঘটনা ঘটানো হচ্ছে এবং যারা ঘটাচ্ছে, যারা অভিযুক্ত, তারা টিএমসিপি নেতা, তারা অত্যন্ত বিধায়ক মন্ত্রীদের খুব কাছের ঘনিষ্ঠ। কি ভয়ঙ্কর একটা অবস্থা, বলুন তো, কি বলবেন? অর্চনাদি, আপনি আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ আছি, আমি রাষ্ট্রীয় মহিলা কমিশনে আছি, বিজেপিতে নেই। আমার মানে আমি বাংলার মহিলা হিসেবে, কমিশন তো পরে, আমার বুকে ধরফর করছে, আমারও ঘরে মেয়ে আছে। আজকে বাড়িতে নিরাপত্তা নেই। গত পরশুদিন একটা কেস করলাম, বাড়িতে ঢুকে এক মহিলাকে জোর করে রেপ করা হয়েছে নদিয়ায়, সে লাইট পায়নি কিন্তু কমিশনের কাছে এসছে। এইরকম ঘটনা আরজি করে একটি এরকম হিনিয়াস ক্রাইম হলো, সারা রাজ্য জুড়ে উথাল পাতাল হলো, কিন্তু যার কোল খালি হলো সেটা কিছু হলো না, আলটিমেটলি ধামাচাপা পড়ে গেল, একজনের শাস্তি হলো, বাকি সব পার পেয়ে গেল। সব জায়গায় আপনি দেখুন, যেখানেই জোর জবরদস্তি করে মহিলাদের উপরে রেপ ধরনের ঘটনা বা রেপ অ্যান্ড মার্ডার হচ্ছে, সব জায়গায় কিন্তু যারা ঘটাচ্ছে তাদের কিন্তু ফাঁসি বা সাজা হচ্ছে না, তারা ঠিক পালিয়ে যাচ্ছে। আপনারা কিছু করবেন বলে ভাবছেন? আপনাদের পদক্ষেপ কি হবে এই ক্ষেত্রে? আমরা সুমোটো কগনিজেন্স নিয়েছি এবং এটা সুমোটো মামলা অলরেডি রেজিস্টার করা হয়ে গেছে। অতি শিগগির আমরা ভিকটিমের কাছে পৌঁছাবো
এবং চূড়ান্ত কঠোরতম যে ব্যবস্থা আইনের ভেতরে আছে কমিশন সেটা প্রয়োগ করতে এক চুল দ্বিধা করবে না। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। জাতীয় নির্বাচন কমিশনের অন্যতম সদস্য অর্চনা মজুমদারের সাথে কথা বললাম এবং তিনি বললেন যে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করবে জাতীয় মহিলা কমিশনের অন্যতম সদস্যের সঙ্গে আমরা কথা বললাম এবং তিনি পরিষ্কার বললেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ গ্রহণ করবেন এবং তারা ভিকটিমের কাছে পৌঁছবেন এবং চূড়ান্ত শাস্তি যাতে হয় অভিযুক্তদের সেই বিষয়ই তারা দেখবেন। তিলোত্তমা কাণ্ডের ঠিক 10 মাসের মাথায়, যে কথা বারবার করে আপনাদেরকে বলছি, ঠিক 10 মাসের মাথায় ফের খাস কলকাতায় গণধর্ষণের অভিযোগ। ফের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে প্রশ্নে ছাত্রীদের নিরাপত্তা। ডাক্তারি পড়ুয়ার পর এবার আইনের ছাত্রী। সেই আইনের ছাত্রীর সম্মান নিয়ে রীতিমতো ছেলে খেলা। এখনো সুবিচারের অপেক্ষায় পথে আন্দোলনে তিলোত্তমার পরিবার। আরজি করের ঘটনার পরেও কেন বারবার নিরাপদ নন বাংলার তিলোত্তমারা? প্রশ্ন তুলছি আমরা। আর কত মেয়ের সম্মান এভাবে ধুলোয় মিশবে? আরজি করে মূল অভিযুক্ত হাসপাতালে ডিউটিরত সিভিক ভলেন্টিয়ার। কসবার ঘটনায় মূল অভিযুক্ত ধৃত আইন কলেজেরই অস্থায়ী কর্মী এবং টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র। যে এই ঘটনায় কারা অভিযুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত এবং পাশাপাশি যদি শাসক দলের মদতপুষ্ট হয়ে থাকে তা দেখা যায় যে কোনো সময় যে কোনোভাবে এই ঘটনাকে এই রাজ্যে হোক অন্য রাজ্যে হোক যে কোনো জায়গায় হোক না কেন এই ভারতবর্ষের মধ্যে এই ধরনের নারীদের উপর নির্যাতনের যে জায়গা তার সুবিচার তারা পায় না। তাহলে শাসক দলের যে চোখরাঙানি এই চোখরাঙানিকে যদি প্রতিহত করতে হয় তাহলে গণ আন্দোলনের প্রয়োজন। এই গণ আন্দোলনের মধ্য দিয়ে নিরপেক্ষ তদন্ত মাধ্যমে যারা এই ঘটনায় দোষী তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত বলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট মনে করে। মানে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি গণধর্ষণ হয় তাহলে ছেলে মেয়ের বাবা মারা মানে আমাদের আগামী প্রজন্মকে আমরা স্কুল কলেজে পাঠাতে সাহস পাবো না, নিরাপদ বোধ করব না। তাহলে সমাজটা বা শহরটা বা স্টেটটা কোথায় দাঁড়িয়ে থাকবে? তো এটা নিশ্চয়ই এই মানে পরিস্থিতির পরিবর্তন হবে। একটা ভীষণ ডার্ক টাইমসের মধ্যে আমরা যাচ্ছি বুঝতে পারছি, কিন্তু এটার নিশ্চয়ই পরিবর্তন হবে, এইটার নিশ্চয়ই পানিশমেন্ট হবে। তা না হলে আমরা কেমন করে বাচ্চাদের স্কুলে পাঠাবো, কেমন করে নিশ্চিন্ত থেকে নিজেরা কাজকর্ম করব? সব জায়গায় তো আটকে যাচ্ছে, একটা পথ বন্ধ হয়ে যাচ্ছে। খুবই খুবই খারাপ লাগছে, খুবই শক লাগছে। ভাবুন একবার কতটা ভয়ঙ্কর একটা কাণ্ড। সাউথ ক্যালকাটা ল কলেজ, যেখানে ছেলেমেয়েরা পড়তে আসে, সেরকম একটা কলেজে ইউনিয়নের জিএস পদ পাইয়ে দেওয়ার কথা বলে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আবারও চলে যাব সাউথ ক্যালকাটা ল কলেজে, যেখানে শর্মিষ্ঠা রয়েছেন আমাদের সহকর্মী। শর্মিষ্ঠা, যখন তোমার সাথে কথা হচ্ছিল, ভাইস প্রিন্সিপালের কথা শুনছিলাম, ওই অস্থায়ী কর্মীর কথা শুনছিলাম, আমার একটা কথা মনে হলো। 25 তারিখ এই ঘটনা ঘটেছে, 27 তারিখ কলেজে এসে ভাইস প্রিন্সিপাল বলছেন তিনি কিছু জানেন না, মিডিয়ার মাধ্যমে জানলেন। কি আশ্চর্য না? মানে আশ্চর্য এটাই তো, মানে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সবার প্রথমে যে তিনি কলেজের ভাইস প্রিন্সিপাল হয়ে তিনি কিচ্ছু জানেন না, পুলিশে এফআইআর হয়ে গেল, 3 জন অ্যারেস্ট হয়ে গেল, সেটা কেউ কিছু জানতে পারলো না, ভাইস প্রিন্সিপাল জানতে পারলো না, এটাই সব থেকে বড় প্রশ্ন। আর যখনই আমরা বারবার ওই আরজি করে তিলোত্তমার ঘটনার সঙ্গে বিষয়টাকে রিলেট করার চেষ্টা করছি, কারণ সেখানেও আমরা দেখেছিলাম সরকারি হাসপাতালে এমার্জেন্সি বিল্ডিং এর মধ্যে এই ঘটনা ঘটেছিল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি খাস কলকাতায় এই দক্ষিণ কলকাতা ঠিক আমি সকালে শুরুতেই বলেছিলাম যে কসবা পুলিশ স্টেশন থেকে মাত্র 700 মিটার দূরত্ব। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি দীঘা থেকে সরাসরি ছবি, আজ রথযাত্রা। দীঘার জগন্নাথ মন্দির থেকে এই প্রথম রথযাত্রা, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই পৌঁছে গিয়েছিলেন সেখানে এবং গোটা বিষয়টি স্বয়ং নিজে তদারকি করেন। আর এই মুহূর্তে প্রথম এই রথযাত্রা, তার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সকাল থেকে বিশেষ পুজো পাঠ এবং রীতি মেনে আচার যেগুলো রয়েছে সেগুলো সবটাই পালন করা হয়েছে। রথ যে রাস্তা দিয়ে যাবে সেই পথ সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দিলেন মুখ্যমন্ত্রী। তারপরই শুরু দীঘার রথযাত্রা। ছবি দেখাচ্ছি আপনাদের, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন এবং এই মুহূর্তে রথের রশিতে টান।
দীঘায় প্রথম রথযাত্রা, রথের রশিতে টান। এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা সরাসরি দীঘা থেকে TV9 বাংলার পর্দায়। ভক্তদের সুরক্ষায় একাধিক পদক্ষেপ প্রশাসনের, সেজে উঠেছে সৈকত শহর। ছবি দেখাচ্ছি আপনাদের দীঘা থেকে সরাসরি। দীঘায় প্রথম রথযাত্রা। সোনার ঝাড়ু দিয়ে সেই ঝাঁট দেওয়া এবং তারপর রথের রশিতে টান। জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার মাসির বাড়ি যাত্রা। দীঘায় জগন্নাথ মন্দির তৈরি এবং তারপর এবারে প্রথম রথযাত্রা দীঘায়। এতদিন রথযাত্রা সম্পর্কে আমাদের যা ধারণা ছিল তাতে শুধুমাত্র পুরীর কথাই সামনে আসতো এবং পুরীর ছবি সামনে আমাদের ভাসতো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এ বাংলাতেও সেরকমই একটি জগন্নাথ ধাম দীঘাতে, এবং সেখানেই এবারে প্রথম রথযাত্রা। সেই রথের রশিতে টান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রথের রশিতে টান দিলেন, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। পাশাপাশি দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পুরীতেও আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছেন, সেখানকার ছবিও আপনাদেরকে দেখাচ্ছি এবং দীঘাতেও ছবি দেখাচ্ছি আপনাদের। বড় কভারেজ অবশ্যই TV9 বাংলার। রথযাত্রাতেও বড় কভারেজ TV9 বাংলার। পুরী থেকে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, একই সঙ্গে দীঘার রথযাত্রার ছবিও আপনাদের সামনে। ঘরে বসে একই সঙ্গে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। TV9 বাংলা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে। সৈকত শহর সেজে উঠেছিল, আমরা সেই ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম। দুদিন আগেই পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিজে সেখানে দাঁড়িয়ে গোটা বিষয়টি তদারকি করেন এবং আজ সোনার ঝাড়ুতে ঝাঁট দেওয়ার পর তারপরই রথের রশিতে টান। দীঘাতে এই প্রথম রথযাত্রা। প্রচুর ভক্তের সমাগম এবং প্রথম থেকে প্রশাসন প্রস্তুত ছিল, সেই ছবি আমরা দেখিয়েছি। ছবি দেখাচ্ছি আপনাদের দীঘা থেকে সরাসরি। রথের রশিতে টান, পাশাপাশি পুরীর ছবিও আপনাদেরকে আমরা দেখাবো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দীঘার ছবি আপনাদেরকে দেখাচ্ছি ড্রোন শট। সকাল থেকেই পুজো অর্চনা শুরু হয়ে যায় এবং নিয়ম মেনে সেই আচার অনুষ্ঠান, তারপর রথের রশিতে টান। এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি সেই ছবি আপনারা দেখছেন। দীঘার জগন্নাথ মন্দির থেকে প্রথম রথযাত্রা, রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। প্রচুর ভক্ত সমাগম এই মুহূর্তে দীঘায়। রথের রশিতে টান দিতে এবং জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা তিনজনকে দর্শন করতে এই মুহূর্তে বাঙালি পর্যটকরা সৈকত শহরে সেজে উঠেছিল। সৈকত শহর এবং প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছিল। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে দীঘায় প্রথম রথযাত্রা। শুভজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি দীঘা থেকে। শুভজিৎ, এই মুহূর্তে কি চলছে, কি ছবি তুমি দেখতে পাচ্ছ? দেখো, একেবারে অভিজিৎ মুহূর্ত মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলরামের রথের সামনে আরতি করলেন, পুষ্পাঞ্জলি দিলেন, গঙ্গার জল ছেটালেন, তারপরে সোনা ঝাড় দিয়ে
বলরামের রথ, ঠিক তারপরে সুভদ্রার রথ এবং তারপরে একই উপাচার করলেন জগন্নাথ রথের সামনে। তারপরে জগন্নাথের রথের রশিতে টান দিয়ে শুরু হলো এবারে রথযাত্রা। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারিকেডের যে দড়িটা আছে সেই দড়ি কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রার রথযাত্রার সাথে টাচ করা আছে। আপনারা ওই দড়িটা ব্যারিকেডে ছুঁতে পারলেই মনে রাখবেন সবাই জগন্নাথের রথযাত্রার দড়ি আপনারা ছুঁতে পাচ্ছেন। দেখুন যে দড়িটা আছে, আপনারা যারা ছুঁয়ে আছেন না, ওটা না, ওটার সাথে টাচ করা আছে। যে দড়িটা উপরে আছে বাঁশের সাথে লাগানো, হ্যাঁ এই দড়িটা টাচ করা আছে। সুতরাং জগন্নাথের যখন রথ যাবে ওই রথযাত্রার দড়ির সাথে পাবলিক যারা দাঁড়িয়ে আছেন ব্যারিকেডে সেই রথযাত্রার দড়িকে টাচ করানো আছে। দীপ ভাবো, আরজি করের ঘটনা গত বছর অগস্ট মাসে ঘটলো এবং তারপর আবারও একটা বড় ঘটনা খাস কলকাতায় আইনের কলেজ, সেখানে ছাত্রীকে কলেজের মধ্যেই গণধর্ষণের অভিযোগ। এই মুহূর্তের সব থেকে বড় খবরে লাগাতার যে খবর ব্রেক করার পর থেকে আমরা নজর রেখে চলেছি সাউথ কলকাতা ল কলেজের ইউনিয়নের জিএস পদ পাইয়ে দেওয়ার কথা বলে প্রলোভন দেখিয়ে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। গ্রেফতার তৃণমূলের ছাত্র পরিষদ নেতা সহ 3 অভিযুক্ত। অভিযোগকারিনীর দাবি 25শে জুন কলেজের একটি রুমে তাকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। ন্যাশনাল মেডিকেল কলেজে অভিযোগকারিনীর শারীরিক পরীক্ষা হয়। বুধবার সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50 মধ্যে গণধর্ষণের অভিযোগ। 26শে জুন গ্রেপ্তার ওই কলেজেরই 2 ছাত্র। তাদের জেরা করে আজ গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত টিএমসিপি নেতা তথা ওই কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রকে, যাকে MM বলে তার পরিচিতরা ডাকতেন। 3 জনেরই মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত 3 জনকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মনোজিৎ মিশ্র মূল অভিযুক্ত এবং তার সঙ্গে আরো 2 জন অভিযুক্ত, তাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম কোর্ট চত্বর থেকে তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে আইনজীবীর বক্তব্য শোনাবো আপনাদের। ফুল টার্ম পিসি চেয়েছিল, ওটা এফআইআরে যেরকম অ্যালিগেশন সব দিক দিয়ে যেরকমভাবে প্রচার করা হচ্ছে ওরকম কোনো ঘটনা নয়। ঘটনাটা একটা হচ্ছে এখানে একটা কলেজের ছাত্র রাজনীতিকে কেন্দ্রকে মানে ইয়ে করে ইস্যু খাড়া করে একটা অ্যালিগেশন দিয়েছে, সেটা সাহেব বিচার করে মঙ্গলবার পর্যন্ত পিসি দিয়ে 3 জনকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি। কোর্ট পুরোটা শুনেছি, আমরা যা মেডিকেল এভিডেন্স আছে সেটা কোর্টকে দেখিয়েছি। 1 জুলাই অবধি পুলিশ কাস্টডি গ্রান্ট করেছে। এদের তরফ থেকে বলা হচ্ছে নাকি একটা কোনো ট্র্যাপ বা এরকম কোনো বিষয় করা হয়? আমি পাইনি, এটা ওনাদের ভার্সন, আমি ওটা ট্র্যাপ দেখতে পাইনি। টিভিদের বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের। খাস কলকাতার আইনের কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, সরাসরি চলে যাবো সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, কোর্ট চত্বর থেকে আমরা দেখছিলাম খানিকক্ষণ আগেই অভিযুক্তদের বার করে আনা হচ্ছিল, তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ আগামী দিনে যে তদন্ত শুরু হবে সেই তদন্তে মূলত কোন কোন বিষয়গুলোকে তুলে আনার চেষ্টা করবে, কি কি জানতে চাইবে? আরো একবার সুপ্রিয়র সঙ্গে এই মুহূর্তে আমরা কথা বলবো, তবে তার আগে আরো একবার আপনাদের জানাই শর্মিষ্ঠা আমাদের সহকর্মী একেবারে সেই কলেজের সামনে থেকে দাঁড়িয়ে রয়েছেন। আমি শর্মিষ্ঠার কাছে একবার যাবো। শর্মিষ্ঠা, আমরা একটু আগেও প্রিন্সিপালের ভাইস প্রিন্সিপালের বক্তব্য শুনছিলাম, তার কথার মধ্যে অনেক রকম অস্পষ্টতা, অনেক রকম অসঙ্গতি, তিনি জানেনই না গোটা বিষয়টা, এই রকম বেশ কিছু কথা শুনতে পাচ্ছিলাম। দেখো দেব, যখন অস্পষ্টতা বা অসঙ্গতি দেখা দেয় না তখনই মনে হয় বিষয়টাতে সন্দেহ তো জাগে যে তাহলে কিছু কি লুকোনোর চেষ্টা করছেন, কিছু কি না আমরা যাতে জানতে পারি, মিডিয়া না জানতে পারে, সাধারণ মানুষ যাতে জানতে না পারে, সেইটা কি করার চেষ্টা চলছে? কারণ এখানে এসে অস্থায়ী কর্মীদেরও তো অভিযোগ শুনছি যে দীর্ঘদিন ধরে কিন্তু এখানে একটা চক্র চলতো, যে চক্রের মাথা ছিল এই মনোজিৎ মিশ্র, এবং এই মনোজিৎ মিশ্রের নেতৃত্বে কিন্তু এখানে ইলিগাল মানে অ্যাডমিশনের পর্যন্ত হতো এবং সেখানে পুরোপুরি টাকার খেলা হতো।
প্রসঙ্গত বলা হচ্ছে যে এই ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়, এই ভাইস প্রিন্সিপাল তিনি নাকি এক বিন্দু কোনো রকম কাজ করতেন না মনোজিৎ মিশ্রের অনুমতি ছাড়া। সমস্ত সিদ্ধান্ত কলেজে এই সিসি ক্যামেরা বসানো থেকে সমস্ত সিদ্ধান্ত নাকি মনোজিৎ মিশ্র আগে নিতেন, তারপর সেটাতে সই করতেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। সেই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে যখন গণধর্ষণের অভিযোগ উঠছে, স্বাভাবিকভাবে নয়না চট্টোপাধ্যায় তিনি কি চাপা দেওয়ার চেষ্টা করছেন? কারণ আজ তিনি এসে বলছেন যে টিম এমএম লেখা রয়েছে, এই টিম এমএম এর মাথায় কার হাত রয়েছে যেখানে এই মনোজিতই সর্বেসর্বা ওই কলেজের? দেখো, একদম তুমি খুব ভালো প্রশ্ন করেছো মঞ্জুরা, যে এই ডাবল এমএম অর্থাৎ মনোজিৎ মিশ্র অর্থাৎ টিম এমএম, তাতে একটা টিম ছিল, সেই টিমের মধ্যে কি এই দুজন যারা তাকে হেল্প করলো গণধর্ষণে দীক্ষা, এই যে মনোজিৎ মিশ্র, এই মনোজিৎ মিশ্রের মাথায় কার কার হাত রয়েছে? হ্যাঁ, রাজ্যের শাসক দলের একাংশের হাত রয়েছে, সেটা আমরা সকাল থেকে বলছি, কিন্তু এই কলেজেরও তো একটা অংশের হাত রয়েছে তার উপর। দেখো, কলেজের যেমন ভাইস প্রিন্সিপাল তার নয়না চ্যাটার্জি, তার হাত রয়েছে বলা হচ্ছে, হাত রয়েছে তার স্বামী হাজব্যান্ড যিনি এখানকার গভর্নিং বডির সদস্য। শুধু তাই নয়, আমরা নাম পেলাম বজবাজের এমএলএর নাম পেলাম যিনি এই গভর্নিং বডির হচ্ছে সভাপতি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই তিনজনের হাতে ছাড়া, এটা তো কলেজের ইন্টারনাল ব্যাপার বলা হচ্ছে, কিন্তু সেখানেও কিন্তু এখন জানি কলেজের যে ইন্টারনাল বডি সেখানেও কিন্তু শাসক দলের লোকজনই কিন্তু প্রতিনিধি করে থাকেন। আর পাশাপাশি যদি ধরি যুবনেতা বা ছাত্রনেতা হিসেবে তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং সার্থক বন্দ্যোপাধ্যায়। আপনি আমাকে হ্যারাসমেন্ট করতেন কেন? সঙ্গে থাকো, সঙ্গে থাকো। আপনি বয়স্ক লোক, আপনি এটা কি করছেন? ভাম বার করে দিচ্ছেন। আপনি গেট কিপারের দায়িত্ব আছে। আজকে গেট কিপারের কোনো দায়িত্ব নেই, আজকে নেই, আজকে ছুটি আছে ছিল। এবার কাকা কিন্তু মাথা করে পড়ে গেলে বলছে দায়িত্ব দিতে হবে ভাই, ছুটি শর্মিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছেন। শর্মিষ্ঠা, আমরা কলেজের যে গেটম্যান, যে নিরাপত্তারক্ষী, তার বক্তব্য শুনছিলাম, তার বডি ল্যাঙ্গুয়েজেও কিন্তু একটা বেপরোয়ার মনোভাব দেখতে পাওয়া গেল। শর্মিষ্ঠা, একদম বেপরোয়া মনোভাব দেখা যাবে না কেন? কারণ যখন এই ঘটনাটা ঘটছে তখন কিন্তু এখানে একজন নিরাপত্তা রক্ষী ছিল, সেটা স্বয়ং ভাইস প্রিন্সিপাল আমাদের বলেছেন যে সন্ধ্যে 7টায় যখন এই ঘটনা অভিযোগ উঠছে 7:10 নাগাদ, তখন কিন্তু এখানে সময় অনুযায়ী এবং ভাইস প্রিন্সিপাল যে তথ্য দিচ্ছেন সেই অনুযায়ী একজন নিরাপত্তা রক্ষী থাকার কথা, এবং বলা হচ্ছে যে সেই নিরাপত্তা রক্ষী দর্শকের ভূমিকা পালন করেছে। ওখানে আমাদের সহকর্মী কৌস্তব তুলে ধরার চেষ্টা করছিল গেটকিপারের বক্তব্য, তার বডি ল্যাঙ্গুয়েজেও আমরা দেখলাম কি একেবারে বেপরোয়া মনোভাব দীক্ষা, মানে বেপরোয়া মনোভাব কলেজের ভেতরে যারা রয়েছে, কলেজে যারা কাজ করছে, প্রাক্তন যারা রয়েছে, এবং মানে একজন গেটকিপারেরও বডি ল্যাঙ্গুয়েজ। আমি একটা কথা যেটা বলতে চাইছিলাম সেটা বলা হলো না আগের রেতে, কারণ সেটা আমি কোনোভাবে ওই অভিযোগকারিনীর লেটারে একদম স্পষ্ট, সন্ধ্যে 7:10 আগে পর্যন্ত সব ঠিকঠাক ছিল। যখন মেয়েটি বেরিয়ে যেতে চায় তখন মনোজিৎ মিশ্র অর্থাৎ ম্যাঙ্গো তাকে আটকাবার চেষ্টা করে আরও দুজন সঙ্গে, তাকে দুবার কিন্তু ধর্ষণের চেষ্টা, একবার ওয়াশরুমের পাশে তাকে জবরদস্তি ধর্ষণের চেষ্টা করা হয়, তখন যখন পালিয়ে যাওয়ার সে চেষ্টা করে তখন তাকে জোর করে টেনে এনে গার্ড রুমের মধ্যে গার্ডকে বের করে দিয়ে ধর্ষণের চেষ্টা হয়। শুধু তাই নয়, ততক্ষণ পর্যন্ত সে চিৎকার করতে থাকে ছেড়ে দেওয়ার জন্য, তার প্যানিক অ্যাটাক হতে থাকে, তাকে বলা হয় তখন হটকেস স্টিক দিয়ে মাথায় মাথা হয়। সে বলে আমাকে নিকটবর্তী হসপিটাল, বেসরকারি যে হসপিটাল রয়েছে বাইপাস সভা, সেখানে অন্তত নিয়ে যাও, কারণ তার ব্রিদিং প্রবলেম শুরু হচ্ছে। তার বদলে তাকে শুধুমাত্র একটা ইনহেলার এনে দেওয়া হয়। তার মানে দীক্ষা আমাদের নজর থাকবে। শর্মিষ্ঠা, দীক্ষা আমাদের সঙ্গে থাকো। সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ প্রতিবাদে কসবা থানার সামনে বিক্ষোভ কংগ্রেসের, এবং ইতিমধ্যেই আমরা প্রতিক্রিয়া পাচ্ছি রাজনৈতিক দলগুলোর। ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা, ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। ক্যাম্পাসে গণধর্ষণ, প্রতিবাদ কংগ্রেসের। জেলা কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যেই যে দাবি সামনে তুলে ধরা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত রয়েছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, এমনকি পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন। এই সমস্ত বিভিন্ন বিষয়কে সামনে রেখেই কিন্তু একেবারে কসবা থানার সামনের যে রাস্তা রয়েছে সেই রাস্তার ওপরে বসে পড়ে আশুতোষ থেকে শুরু করে আরও অন্যান্য যারা নেতৃত্ব তারা রয়েছেন, প্রদীপ প্রসাদ থেকে শুরু করে আরও অনেকের উপস্থিতি রয়েছেন, তারা বিক্ষোভ চালিয়েছেন। তৃণমূলের এই অপদার্থ ছেলেগুলো, তাদের কন্ট্রোল নেই, তাদের নেতারা এদের সাথে ছবি তোলে, তার কারণ এরা ওদেরকে লোক দেয় কলেজ থেকে। পরিষ্কার কথা জেনে নিন, কলেজের ছাত্রছাত্রীরা এদের কাছে লোক, আমরা এগুলো জানি। তার সত্ত্বেও বড় কথা, এই কলেজে নির্বাচন নেই বলে একাধিক টাকা অর্থ সমস্ত দুর্নীতিগ্রস্ত হয়ে রয়েছে।
এবং এই দুর্নীতির এক একটা রূপ হচ্ছে গণধর্ষণ, মহিলাদের ওপরে টর্চারিং করা। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। আরও একটা খবর, নির্যাতিতা ছাত্রীর অভিযোগ পত্রে লাইনে লাইনে চাঞ্চল্যকর সব তথ্য। সাউথ ক্যালকাটা ল কলেজের ইউনিয়ন রুমে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পরেই ধর্ষণ করে মনোজিৎ। 25শে জুন ইউনিয়ন রুমে বিয়ের প্রস্তাব মনোজিতের, সেটা প্রত্যাখ্যান করে ওই ছাত্রী পালানোর চেষ্টা করলে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। আটকে দেওয়া হয় কলেজের মেন গেট, তারপর জোর করে গার্ড রুমে ঢুকিয়ে দরজা আটকে গণধর্ষণ। এমনকি বের করে দেওয়া হয় নিরাপত্তারক্ষীকেও। বাইরে সেই সময় অসহায় অবস্থায় দাঁড়িয়েছিলেন নিরাপত্তারক্ষী। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আর বিস্তারিত জানাবেন এই বিষয়ে। সুপ্রিয়, গোটা বিষয়টা আমি তোমাকে সিকোয়েন্স অফ টাইম ব্যাখ্যা করব, কিন্তু তার আগে যে ছবিটা দেখাচ্ছিলাম যে রাস্তা অবরোধ করে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফ থেকে যে বিক্ষোভ কর্মসূচি চলছিল কলকাতা কসবা থানার সামনে, এই মুহূর্তে কিন্তু সেখান থেকে সরে এসে তারা একেবারে কসবা থানার যে মূল গেট রয়েছে সেই গেটের সামনে বসে পড়ে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বিশাল সংখ্যায় পুলিশ ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে থানার ভেতরে, যাতে কোনো রকমভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। অর্থাৎ রাজনৈতিক পারদ কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ক্রমেই চড়তে শুরু করেছে। অন্যদিকে ক্রাইম অফ যে সিকোয়েন্স পরপর যদি একটু ব্যাখ্যা করি, বা এই নির্যাতিতা ছাত্রী তিনি যে অভিযোগ করেছেন তার লিখিত যে চিঠি, সেই চিঠিতে সেদিন দুপুরে তিনি কলেজে গিয়েছিলেন, তার ফর্ম ফিল আপ সংক্রান্ত কিছু বিষয় ছিল, সেগুলো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যখন তিনি ইউনিয়ন রুমে বসেছিলেন এবং বিকেলের দিক যখন গড়িয়ে যাচ্ছে, তখন যখন আস্তে আস্তে ইউনিয়ন রুম ফাঁকা হচ্ছে, সেই সময় তাকে আরও কিছু সময় অপেক্ষা করতে বলা হয়। এবং তার পরবর্তীতে যেটা তিনি লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন বা লিখিত চিঠিতে উল্লেখ করেছেন, যে তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় এবং সেই প্রস্তাব তিনি যখন প্রত্যাখ্যান করেন, তারপরে ইউনিয়ন রুমের পাশের একটি ঘরে জোর করে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। এবং সেখান থেকে তিনি যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেই সময় তিনি যেটা দেখতে পান যে কলেজের মেন গেট বন্ধ অবস্থাতে রয়েছে। এমনকি তার পরবর্তীতে তাকে মারধরও করা হয়েছে। তারপর গার্ডের যে রুম রয়েছে সেখানে তাকে জোর করে নিয়ে গিয়ে তাকে সেই ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয় এবং নিরাপত্তারক্ষী তাকে বুঝতে পেরেছি। সুপ্রিয় আমাদের সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। এই মুহূর্তে কংগ্রেসের বিক্ষোভের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, সুপ্রিয় আমাদের সহকর্মী দেখাচ্ছিল, এবং তিলোত্তমা কাণ্ডের 10 মাসের মধ্যে খাস কলকাতায় এ ধরনের একটা ভয়ঙ্কর কাণ্ড। তাহলে কলকাতার বাংলার তিলোত্তমারা কি কোনোভাবেই সুরক্ষিত নন এ রাজ্যে? প্রশ্ন তুলছে বিরোধীরা। অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন শুভেন্দু অধিকারী। বেপরোয়া হয়েছে এরা, এর জন্য পুলিশ দায়ী। মনোজ বার্মা, বিনীত গোয়েল, রাজীব কুমার দেখুন সব কি করছে গিয়ে ওখানে। কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গেছে দীঘাতে। লোক তো নেই দীঘায়, জামা খুলিয়ে পুলিশকে দিয়ে হাঁটাবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকার যোগ্যতা নেই। আমরা ইস্যু টেক আপ করছি এবং খুব বড় জিনিস হবে, বড় হবে। কসবায় আইনি ছাত্রীকে কলেজের মধ্যেই গণধর্ষণের অভিযোগ, ঘটনার তীব্র নিন্দা করলেন তৃণমূলের মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। বাংলা বলেই এত দ্রুত গ্রেপ্তার করা গেছে। শুভেন্দু অধিকারীদের দল ভারতবর্ষ জুড়ে অপরাধীদের পাশে দাঁড়িয়েছে, তার বিপরীতে বাংলার প্রশাসন সব সময় এই ধরনের যাবতীয় ঘটনায় জিরো টলারেন্স নীতি নিয়ে চলে। সেটা ফারাক্কা হোক, জয়নগর হোক, শিলিগুড়ি হোক বা যে কোনো উদাহরণই হোক না কেন, দৃষ্টান্তমূলক শাস্তিদানের মাধ্যমে বাংলা নারীদের জন্য এর আগেও সুরক্ষিত ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। আমাদের বিশ্বাস কসবার অপরাধীরা রেহাই পাবে না, লিখলেন দেবাংশু ভট্টাচার্য। সামাজিক অবক্ষয় পরিণতি, রাজনীতি করলে প্রশ্রয় পায় দুষ্কৃতীরা। বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতনের প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের। সামাজিক অবক্ষয়ের ক্ষেত্রে এরকম ঘটছে এবং খুব দুঃখজনক যদি এরকম ঘটনা ঘটে থাকে। এইসব ঘটনা নিয়ে যত রাজনীতিকরণ কম হবে, তত কিছু কিছু সমাজের দুষ্কৃতকারী বা বিকৃত মনের লোকদের উৎসাহ কম পাবে। তারা আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যে, কর্ণাটকে আর অন্য রাজ্যে দেখেছি নৃশংসভাবে নারী ধর্ষণ করে তাদের মুখে প্রস্রাব পর্যন্ত করে দেওয়া হয়েছে। সুতরাং শুভেন্দু অধিকারীর মুখে এসব কথা মানায় না। সারা ভারতবর্ষের বিভিন্ন কোণায় বিভিন্ন নারীদের ওপর, তাদের ওপর আক্রমণ হচ্ছে। এটা সার্বিকভাবে বন্ধ হওয়া প্রয়োজন।
এক রাজ্য আর এক রাজ্যকে, এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে আক্রমণ করবে একটা সামাজিক ব্যাধি নিয়ে, সামাজিক অবক্ষয় নিয়ে, এই রাজনীতিকরণ বন্ধ হওয়া দরকার। কসবায় আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্র। এখন প্রশ্ন হচ্ছে, কে এই মনোজিৎ মিশ্র? এত প্রভাবশালী সে কিভাবে? কলেজ সূত্রে খবর, মনোজিৎ শুধুমাত্র টিএমসিপির নেতাই নন, কলেজের অস্থায়ী কর্মীও। শাসক দলের প্রভাবশালী নেতার ছত্রছায়া স্টুডেন্ট ইউনিয়নের নিয়ন্ত্রণ কার্যত মনোজিতের হাতে। এর আগেও মনোজিৎ মিশ্র নামে একাধিক অভিযোগ উঠেছে। কলেজে মদের আসর বসানোর মতন অভিযোগও এই মনোজিতের বিরুদ্ধে রয়েছে। নিজের মতন করে পদ বিলি করত অভিযোগ তার বিরুদ্ধে। প্রতিপত্তি খাটিয়ে কলেজের চাকরি পাওয়ার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের এই নেতা মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে। মনোজিৎ কি করেছে আপনার সঙ্গে? হ্যাঁ, আমাকে একবার কলেজের বাইরে আমরা অনেক স্টুডেন্টরা ছিলাম, আমাদেরকে একবার অ্যাটাক করিয়েছিল এবং আমাদেরকে থানা যখন গেছিলাম তখন থানা থেকেই জানতে পারি ওয়ান্টেড বোর্ড লিস্টে ওদের নাম আছে, যাদেরকে পাঠিয়েছিল মাত্র। এবং তার সঙ্গে অভিজিৎ মণ্ডল বলে একজনকে পাঠিয়েছিল, ও প্রাক্তন স্টুডেন্ট, এবং একটা অ্যাডভোকেটও পাঠিয়েছিল। সবার নাম আমাদের কাছে এফআইআর করা হয়েছে, কোনো অ্যাকশন হয়নি। তারপরে অনেক রকম থ্রেটনিং হয়েছে, আমাদেরকে কলেজের বাইরে অনেকজনকে ধরে ধরে, আমাকেও সবাইকে ধরে ধরে মানে থ্রেট করা হয়েছে কি ওকে কলেজে ঢুকতে দিতে হবে বা এক্স স্টুডেন্ট নিয়ে প্রোটেস্ট করলে চলবে না। তো এগুলো করার জন্য আমাকে আবারও মারা হয়েছে 2024-এ। তো মানে এরকমই, ও মানে ওর এগেনস্টে যদি কেউ কিছু বলে বা কিছু মানে কেউ কিছু করতে যায়, হ্যাঁ, যেগুলো নোংরামগুলো করছে, তাহলে ও মানে ওর অবস্থা খারাপ হয়ে যাবে, এরকম টাইপের ওর দাপট একটা মানে সবসময় রাখতে চাই। ক্যাম্পাস দখলে রাখতে ক্রাইম সিন্ডিকেট তৈরি করে ধর্ষকদের লালন পালন তৃণমূলের। আক্রমণে এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। ক্যাম্পাসের ভেতরে এই অপরাধ চক্র তৃণমূল সংগঠিত করছে, প্রমাণিত হয়ে গেল। টিএমসিপি নেতা, টিএমসিপির মাতব্বররা, তৃণমূলের মাতব্বররা ক্যাম্পাস দখলে রাখবার জন্য ক্যাম্পাসের ভেতরে ক্রাইম সিন্ডিকেট তৈরি করে, রেড সিন্ডিকেট তৈরি করে, আর রেপিস্টদেরকে ক্যাম্পাসের ভেতরে লালন পালন করছে তৃণমূল। এই ধরনের ঘটনা গোটা রাজ্যের মানুষ তারা ঐক্যবদ্ধ হয়ে এর আগেও রাস্তায় নেমেছে, তিলোত্তমার ঘটনার সময় আবারও রাস্তায় নামবে। তৃণমূলকে উচ্ছেদ না করতে পারলে ক্যাম্পাসগুলো থেকে ক্যাম্পাসকে অপরাধ মুক্ত করা যাবে না। কলেজের ভাইস প্রিন্সিপাল এই গোটা ঘটনা নাকি জানতেনই না, তিনি নাকি প্রথম জেনেছেন সংবাদ মাধ্যমের কাছ থেকে। শুনুন তার বক্তব্য। প্রাক্তন স্টুডেন্ট ছিল, তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল এবং তার সে একাধিকবার আগে সাসপেন্ড হয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তাকে অস্থায়ী কর্মী করলেন কেন আপনারা? এটা সমস্ত জিবির ডাইরেকশন আছে, জিবির মানে জিবি যেইভাবে ডাইরেকশন দেয়, আমাদের একটা অ্যাডিশনাল সেকশন হয়েছিল। সেই সময় শুধুমাত্র মনোজিৎ মিশ্র নয়, আরও দুজন স্টাফকে পিওরলি টেম্পোরারি হিসেবে নেওয়া হয়েছিল। আমরা প্রেসিডেন্টকে যে জানিয়েছি, প্রেসিডেন্টকে জানানোর পরে এইবার উনি বলেছেন সোমবার দিন অ্যাকশনটা হবে। তারপরে আমি মিডিয়ার মাধ্যমে এত বড় ঘটনাটা জানতে পারি। মিডিয়ার মাধ্যমে জানছেন? এটাই দুঃখজনক। আমার যে গার্ড, উনি যদি সকালে, হ্যাঁ, গার্ড যে আছে সকালবেলা আমাকে ফোন করে প্রশ্ন যে আপনার কলেজে নিরাপত্তারক্ষী কতজন? আমার কলেজে প্রাইভেট নাইট গার্ড একজন, আর সন্ধ্যে 7টার সময় কতজন থাকেন? সন্ধ্যে 7টার সময় নিয়ম মতো একজন থাকার কথা। দুপুর বেলা থেকে 12টা থেকে সন্ধ্যে 7টা অবধি একটা মেয়েকে গার্ডরুমে ঢুকিয়ে মোল্ড করার চেষ্টা হচ্ছে, তাকে ধর্ষণ করা হচ্ছে, দুজন ছাত্র সেখানে হেল্প করছে। আপনি ভাইস প্রিন্সিপাল হয়ে জানতে পারলেন না, কলেজে কেউ জানতে পারলো না কলেজের নিচে কি হয়ে যাচ্ছে? ম্যাডাম, এখন আমাদের এক্সাম চলছে, কলেজে স্টুডেন্টদের ক্লাসই নেই, তা সত্ত্বেও আমার মিটিং ছিল বাইরে। এবং আমি আপনাদের কাছ থেকে, কেউ বলছে দুপুর 12টা, কেউ বলছে রাত্রিবেলা। ম্যাডাম, আমাকে মেয়েটি 12টা 5-এ, মেয়েটির যে অভিযোগ সেটা হচ্ছে 12টা 5-এ ঢুকেছে, সন্ধ্যে পর্যন্ত সে এখানে ছিল এবং তারপরে তাকে সন্ধ্যে 7:30 থেকে 12:50 পর্যন্ত মেয়েটির কোনো পরীক্ষাও নেই, ক্লাসও নেই। মেয়েটি যে কলেজে এসছেন কোনো মানে অ্যাটেন্ডেন্স নেই। শুধুমাত্র মেয়েটি কলেজে এসছেন না, আপনি মেয়েটির দিকে বলছেন যে মেয়েটি কেন কলেজে এসছে। আমার প্রশ্ন যে ওই স্টাফ ওখানে এলো, দুজন ফার্স্ট ইয়ারে পড়ুয়া এলো, তারা ডাকলো মেয়েটাকে, মেয়েটি কেন এসছে সেটা
সেটা অবশ্যই আপনি আপনার দিক থেকে প্রশ্ন করছেন। না, মেয়েটি এরা না, তিনজন কি করে শুধু মেয়েটি না, ওই স্টুডেন্টগুলো কেন আসবে আপনি সেটা কিন্তু বলেছেন শুধু মেয়েটি এসেছে, আমার আপনি তার জন্য কথা স্ট্রাইক বলবেন করলো। না। আপনি বললেন মেয়েটির কথা প্রথমে বললেন বলে, আমি যদি না ঢুকি ম্যাডাম, আমি ক্যামেরা কথা বলুন, পরশু ঘটনা ঘটেছে, তাহলে গার্ড আপনাকে আজকে সকালে কেন জানালো? এটাই আমার কথা। মানে আপনার কলেজে কি হয়ে যাচ্ছে আপনি 3 দিন ধরে জানেনই না। আমি কালকে মিটিং এ ছিলাম, ইউনিভার্সিটি মিটিং এ ছিলাম। শিক্ষাঙ্গনে গণধর্ষণের ঘটনার অভিযোগ সামনে আসছে, আর এই ঘটনায় মূল যে অভিযুক্ত সেই মনোজিৎ মিশ্র টিএমসিপি নেতাই নন, তিনি নাকি কলেজের অস্থায়ী কর্মীও। এছাড়াও তার সম্পর্কে আরো অনেক তথ্য জানা যাচ্ছে, যথেষ্ট প্রভাবশালী নাকি এই নেতা। আসলে ইনি কে, মনোজিৎ মিশ্রকে একটু জানার চেষ্টা করব। সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, জানতে পারলে কিছু? দেখো, একেবারে একটা নিম্নবিত্ত পরিবার থেকে বিলং করে মনোজিৎ মিশ্র, কিন্তু পরবর্তীকালে কলেজে এসে দাপুটে হয়ে ওঠে এবং পরবর্তীকালে এই কলেজ থেকে পাস আউট করার পরে আলিপুর কোর্টে কিন্তু সে প্র্যাকটিস করে আইনজীবী হিসেবে। শুধু তাই নয়, 8 মাস আগে ভাইস প্রিন্সিপালের নির্দেশে কলেজের অস্থায়ী কর্মী হিসেবে চাকরি পায় মনোজিৎ মিশ্র। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এর আগে বালিগঞ্জ থানায় এবং কসবা থানায় ভুরি ভুরি অভিযোগ এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। তার বিরুদ্ধে বেধড়ক পেটানোর অভিযোগ, তার ভয়ে কলেজে ছাত্রছাত্রীরা আসতে পারে না, একজনকে বেধড়ক পিটিয়ে আইসিইউতে ভর্তি করার পর্যন্ত অভিযোগ রয়েছে, গুন্ডা পাঠিয়ে ছাত্রছাত্রীদের ভয় দেখানোর অভিযোগ রয়েছে এবং একাধিক অভিযোগ লিখিতভাবে এই বালিগঞ্জ থানা এবং কসবা থানায় দায়ের হওয়ার পরেও কেউ কোনোদিন এই মনোজিৎ মিশ্রকে ছোঁয়নি। এখানেই তো প্রশ্ন, দুটো থানায় অভিযোগ রয়েছে, ভুরি ভুরি অভিযোগ রয়েছে তুমি বলছো, তারপরেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি কেন? একেবারেই তাই। দেখো, একাধিক এই অঞ্চলের নেতা এবং তার সঙ্গে সঙ্গে জনপ্রতিনিধিদের সঙ্গে তার যোগাযোগ ছিল। তৃণমূল ছাত্র পরিষদের 2020 সালে অর্গানাইজেশনাল সেক্রেটারি এবং তার পরবর্তীকালে রাজ্যের যে নেতা, সেই তালিকায় তার নাম না থাকলেও কলেজ বকলমে তার হাতেই ছিল, পুরো কলেজের হোল্ড ছিল, পুরো কলেজের তৃণমূল ইউনিটটা সে দখল করে রেখেছিল এবং ভাইস প্রিন্সিপাল তিনি নাকি এর সঙ্গে সলা পরামর্শ করে সব কাজ করতেন, এমনটাই অভিযোগ পড়ুয়াদের। এবং সেজন্যই এতগুলো অভিযোগ থানায় দায়ের হবার পরেও কোনো অভিযোগের প্রেক্ষিতে সুমন একদম এই যে যতটা প্রভাব ছিল, কতটা প্রভাব ছিল এই মনোজিৎ মিশ্রের, ওই কলেজেরই এক অস্থায়ী কর্মী, তিনি কি বলছেন তার মুখ থেকেই শুনুন। শয়ে শয়ে ছেলে মেয়ে এখানে ইল্লিগাল অ্যাডমিশন হয় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। ইল্লিগাল অ্যাডমিশন এই মনোজিৎকে দিয়ে প্রত্যেকের মুখ চুপ করিয়ে দিত। এই সিসিটিভি ক্যামেরা সেখানেও প্রপার কোটেশন হয়নি, সিসিটিভি বসে গেছে লক্ষ লক্ষ টাকা। কাজ করে? হ্যাঁ কাজ করে, এখন অ্যাক্টিভ। তাহলে গার্ডরুমে সেদিন বাইরে থেকে যখন টেনে হাজিরে নিয়ে আসতে হচ্ছে, সেগুলো কোথায় গেল? তা তো জানি না, সে মুছে ফেলেছে কিনা। রাজু কাহার বলে একজন আছে, যে এই কলেজেরই ক্যাজুয়াল স্টাফ। রাজু কাহার যে এগুলো ইনস্টল করেছে, তার কাছে কোনো রিমোট আছে কিনা, সে ডিলিট করছে কিনা, এটা বুঝতে হবে। আচ্ছা, মানে বলছেন এই কলেজে মানে মনোজিতই কি সর্বাই কলেজে? মনোজিতই সর্বা। আর মনোজিতের মাথায় কার হাত আছে? মনোজিতের মাথায় হাত আছে তৃণাঙ্কুর আছে, ও তো পলিটিক্যালি আছে, সার্থক তো আছে। আর আমাদের কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব, বজবজের এমএলএ। আচ্ছা। আর ভাইস প্রিন্সিপাল হ্যাঁ ডক্টর নয়না চ্যাটার্জি, এবং যার ভাইস প্রিন্সিপাল হওয়ারই যোগ্যতা নেই এবং তাকে কিন্তু এই অশোকদেব করিয়েছে। শুভ্রাংশু চ্যাটার্জি হচ্ছেন উনি গভর্নিং বডি, এবং উনি ওনার স্ত্রীকে, হ্যাঁ মানে ওনার হাজব্যান্ড এবং এই গভর্নিং বডির মেম্বার। বুধবারে ঘটনাটা ঘটলো, ভিপি কিছু জানতোই না, ভাইস প্রিন্সিপাল কিছুই জানতো না। ভিপির কথা ছাড়া এবং এই শুভ্রাংশু শেখর চ্যাটার্জির বিরুদ্ধে একটা চেয়ার টেবিলও নড়ানো যায় না। এই শুভ্রাংশু শেখর চ্যাটার্জি এখন কলেজে পরীক্ষা চলছে, তাই তো? না, চলছে না। ভিপি বললেন যে কলেজে পরীক্ষা চলছে। কলেজে 1 তারিখ থেকে সেপ্টেম্বরে, এবং আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, সেপ্টেম্বর 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ, মানে এখন পরীক্ষা চলছে না। এবং মিথ্যা কথা হচ্ছে টু দি পাওয়ার ইনফিনিটি। শুধু তাই নয়, এই ঘরে ওই ভাইস প্রিন্সিপাল ম্যাডাম, ওটা ইউনিয়ন রুম, সেখানে এসি লাগিয়ে দিয়েছে এবং সেই এসির দামটা বলি 86,000। ভাইস প্রিন্সিপাল তিনি কি জানতেন না সত্যি? উনিও কি আজ সকালে জানেন? এবং সেদিনে ওই মনোজিৎ মিশ্রের সঙ্গে শুধু মোবাইলের কল রেকর্ড ঘাটলে দেখা যাবে যে কতবার ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা হয়েছে, কারণ মনোজিৎ মিশ্রের একটি কথা ছাড়া ভাইস প্রিন্সিপাল কিছু করেন না। গেটম্যান, ওই কলেজের, এই কলেজের গেটম্যান, তার বক্তব্য এবার শোনাই। তারও বডি ল্যাঙ্গুয়েজে বেপরোয়া একটা ভাব রয়েছে, সেটাও দেখুন আপনারা।
আপনাদের জন্য আমাকে পালাতে হবে ছুটে নাকি কি করতে লাগে? আজকে গেট কিপারের কোনো দায়িত্ব নেই, আজকে নেই। বুধবার কি আপনি ডিউটিতে ছিলেন? না। কে ছিল ডিউটিতে? জানি না। আপনি তো কলেজের কর্মী, আপনি তো গেট কিপার, আপনি জানেন না? আমি বারবার বলেছি বুধবার ছুটিতে ছিলাম, আমি আউট অফ স্টেশন। অফিসে আসবেন, সোমবারে আসবেন, কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, কত ক্ষমতা আপনার। এটা বড় অপরাধ। আইনের পথে চলবে প্রতিক্রিয়া তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যর। তৃণাঙ্কুরের সঙ্গে একাধিক ছবিও কিন্তু রয়েছে ধৃতদের। যদিও তৃণাঙ্কুরের সঙ্গে যখন আমরা টেলিফোনে যোগাযোগ করি তিনি বলেন তিনি নাকি অভিযুক্তকে তেমনভাবে চেনেন না। দীপ দেখো, এই যে ছবিটা আমরা দেখাচ্ছি তৃণাঙ্কুরের সঙ্গে কিন্তু মনোজিতের ছবি একেবারে স্পষ্ট, কিন্তু আমরা যখন প্রথম তৃণাঙ্কুরের সঙ্গে যোগাযোগ করি তখন তৃণাঙ্কুর কিন্তু চিনতে পারছিলেন না এই মনোজিৎকে। এই ছবি দেখার পর আশা করি তৃণাঙ্কুরের ঠিক মনে পড়বে আসলে মনোজিৎ কে। তৃণমূলের নেতা ছিল বা না ছিল এই বিষয়টা আমার এখনো অব্দি জানা নেই, কারণ কোনো কিছু ঘটনার গুরুত্ব যদি আমি বিবেচনা করি এটা একটা বিরাট বড় ক্রাইম। যদি এই ঘটনাটা সত্যি হয়ে থাকে, আমি শুধু এইটুকুনি বলতে পারি কোন তৃণমূল নেতা থাক বা তৃণমূল নেতা না থাক, বর্তমানে আমি যত জানি কলেজের স্টাফ এবং ও তৃণমূল ছাত্র পরিষদ কোনো পদে নেই, এটা আমি জানি। এবং যদি এই ঘটনাটা সত্যি হয়ে থাকে তবে আগামী দিনে যাতে 100% ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হয় এবং উপযুক্ত শাস্তি হয়, দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে আর কেউ এ দুঃসাহস ভাবতেও না পারে, তার জন্য তৃণমূল ছাত্র পরিষদ লড়বে। কসবা গণধর্ষণ কাণ্ডের পর শতপ্রণোদিত মামলা রুজু জাতীয় মহিলা কমিশনের। 72 ঘন্টার মধ্যে পুলিশ কমিশনের কাছে রিপোর্ট তলব। বাংলার শিক্ষাঙ্গন হোক বা কর্মক্ষেত্র, কোথাও নিরাপদ নন মহিলারা। এ রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে কসবা কাণ্ডের পর পোস্ট জাতীয় মহিলা কমিশনের অন্যতম সদস্য অর্চনা মজুমদারের। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি। মানে কোনো দিকে দেখার জায়গা নেই। আমাদের আরজি করের ঘটনা থেকে আমরা কোনো শিক্ষা পাইনি। সেই মানে কি করে, মানে আমরা তো ছোটোবেলায় কেন এখনও আমরা কল্পনাও করতে পারি না যে নিজের পড়ার যে কলেজ, নিজের কলেজে নিজের কলেজের সহপাঠী বা অন্যান্য যারা আছেন তারা এইভাবে দিনের আলোতে মানে এইভাবে গ্যাংরেপ হবে এবং প্রশাসন, সিকিউরিটি, প্রিন্সিপাল, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ তারা একটা দায়সারা উত্তর দেবেন এবং ধরবেন, অ্যারেস্ট হবে, তার পরবর্তীকালে মামলা চলবে, মামলায় লড়াই হবে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হবে। কিন্তু বাংলার মেয়েদের নিরাপত্তাটা কোথায়? সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের মতন গুরুতর অভিযোগ। মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া। আরজি করে ঘটনা আবছা হওয়ার আগেই বাংলায় আবারও একই ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাংলার মহিলাদের কাছে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ধর্ষণ বাংলায় এখন নিয়মিত ঘটনা। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত বিজেপি চুপ করে থাকবে না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট অমিত মালভিয়ার। আপনারা দেখতে পাচ্ছেন অমিত মালভিয়ার সেই পোস্ট দেখাচ্ছি আপনাদের। অমিত মালভিয়া বিজেপির আইটি সেলের হেড, তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে তিনি নিশানা করেছেন এবং লিখেছেন আরজি করের ঘটনা আবছা হওয়ার আগেই বাংলায় ফের একই ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাংলা মহিলাদের কাছে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বাংলায় ধর্ষণ এখন নিয়মিত ঘটনা, লিখেছেন অমিত মালভিয়া। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত বিজেপি চুপ করে থাকবে না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।